আচ্ছা, আপনারাও কি আপনার দাদু দিদা কিংবা মা বাবার মুখে প্রায়শই শোনেন যে সামনের পিচ ঢালা বড় রাস্তাখানা তাদের ছেলেবেলায় বট, অশ্বত্থ, নিম, লম্বা লম্বা দেবদারু কিংবা ধবধবে ইউক্যালিপটাসের নজরবন্দি একটা সরু গলির মতো ছিল? সন্ধেবেলায় চাঁদনি আলোয় সেখানে বহাল তবিয়তে শেয়াল কিংবা বাঘেরা চড়ে বেড়াতো। অথবা যে কমপ্লেক্সের ব্যালকনিতে হাওয়া খেতে খেতে আজকের এপিসোডখানা শুনছেন, সেই জায়গাটা কাকু কাকিমার আমলে একটা ভুতুড়ে জংলা ছিল। কি মিলে যাচ্ছে তো? আমিও শুনি, জানেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের চেনা অচেনা নানা জায়গার অতীত রূপ। বেশ ডজন খানেক বছর আগে কেমন ছিল তারা, পাশাপাশি সেখানকার অধিবাসীদের গল্প। আজকের দিনে দাঁড়িয়ে তারা কেনই বা অবলুপ্তির পথে হাঁটছে, সেই কারণের গল্প। ঠিক ধরেছেন, আজ জানবো পুরনো কলকাতার নানা জায়গার শিকার, শিকারী আর জল জঙ্গলের গল্প। ধৈর্য ধরে সঙ্গে থাকুন। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজকেই। জবচার্নক কলকাতায় পা রাখার তাও প্রায় 100 বছর পর্যন্ত কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর গ্রাম তিনটে ছিল নেহাতি জল জঙ্গল আর সাপখোপে ভরা। সেখানে বাঘ, হরিণ, বুনো শুয়োর থেকে শুরু করে শিয়াল, কুকুর, ভেড়ার দল কি না ছিল। আদি সপ্তগ্রামের বসাক আর শেঠরা নাকি ইংরেজদের আগে থেকেই কলকাতার বন জঙ্গল কাটানোর কাজ শুরু করেছিলেন। অবশ্য নাম দুটো নিয়ে সন্দেহ আছে, বাসিক এবং শ্বেত হতে পারে। কিন্তু 18 শতকের শেষ ভাগেও চৌরঙ্গি আর ধর্মতলা এলাকায় জঙ্গল থাকায় শিকারীদের আনাগোনাও নেহাত কম ছিল না। এমনকি কলকাতার নানা জায়গার নামেও রয়ে গেছে সেই চিহ্ন। চলুন এক এক করে চিনে নেওয়া যাক। প্রথমেই আসি উত্তর কলকাতায়। আহিরি টোলা ছিল শিকারীদের আস্তানা। আহিরি শব্দটা এসেছে আহেরিয়া, মূল সংস্কৃত আখের থেকে, মানে মৃগয়া শিকারী। এখানকার ঘাটে বজরায় করে উত্তর কলকাতার নানা এলাকার শিকার করা বুনো জন্তু চালানের ব্যবস্থাও ছিল। বাগবাজারের রঘুমিত্রর ঘাটও এই কাজে বেশ নাম করেছিল। আহিরিটোলার পাশে কুমোরটুলিতে ডোমটোলা এবং বউবাজারের মুচিপাড়ায় চামার সম্প্রদায়ের বসতিও এ অঞ্চলের শিকারের রমরমারি ইঙ্গিত। অনেকে অবশ্য বলেন যে আহির শব্দটা আসছে সংস্কৃত আভির থেকে, মানে গোয়ালা, আর আহিরি মানে গোয়ালিনী। সেই বানানে যদিও হ্রস্ব ইকার নয়, বসে দীর্ঘ ইকার। আবার একটা অঞ্চলে শুধু গোয়ালিনীরাই থাকবেন এটাও ঠিক বিশ্বাস করা যায় না। তাই আহিরি টোলা কলকাতার শিকারীদের দিকেই ইশারা করছে, গোয়ালাদের নয়। রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণে আহিরি টোলায় গোয়ালা বা আভিরদের বসতির কথা বলা হয়েছে, যা খুব সম্ভবত একটা ভুল অনুমান। কেননা তাহলে জায়গাটার নাম হওয়া উচিত ছিল আহির টোলা বা আহির টোলা, আহিরি টোলা হতো না। সে যাক, এবার চিনব উত্তর কলকাতার ঠনঠনিয়া বা ঠনঠনিয়া। ঠনঠনিয়া কালীবাড়ির নাম কে না জানে। ঠনঠনিয়ার চটিও এককালে ছিল নামকরা। বঙ্গীয় শব্দকোষ অভিধানে ঠনঠনি শব্দের অর্থ বলা হয়েছে বানে বানে আঘাতের শব্দ। ঠনঠনিয়া অঞ্চলে ঠনঠনি শোনা যাওয়ার কারণ সেখানে গভীর জঙ্গল তো ছিলই, সাথে ছিল শিকারীদের ঘাঁটিও। হরিণ কিংবা শুয়োর শিকার এখানে ছিল জলভাত। কালীবাড়ি তৈরি হয়েছিল এই কিরাত ভূমিতেই। আচ্ছা, একটা কথা বলুন দেখি, শিকার করা এই হরিণের চামড়া বা অজিন দিয়েই কি বানানো শুরু হয়েছিল ঠনঠনিয়ার বিখ্যাত চটি? কি মনে হয় কমেন্টে জানান দেখি। নেক্সট আসা যাক হরিণ বাড়ি।
আহিরিটোলা থেকে চিতপুর রোড ধরে সোজা দক্ষিণে গেলে টেরিটি বাজারের কাছে পড়বে হরিণবাড়ি লেন। লোকে বলে ওয়ারেন হেস্টিংস নাকি এখানে হাতির পিঠে চেপে বুনো শুয়োর শিকার করতেন। ইংরেজরা ঘোড়াদের স্নান করানোর জন্য বড় বড় পুকুরও কেটেছিলেন। অর্থাৎ হরিণ, শুয়োর, ঘোড়া একসাথে সবই দেখা যেত। হরিণবাড়ি যে আদতে ছিল হরির বাড়ি বা হাড়ি কাঠওয়ালা বাড়ি, আর ইংরেজরা জেলখানার সাথে একে গুলিয়ে ফেলত, তা অবশ্য পরবর্তী গবেষণায় প্রমাণিত হয়েছে। অন্যদিকে রয়েছে খিদিরপুর, আসল নাম খিঞ্জিরপুর। খিঞ্জির মানে শুয়োর। বুঝতেই পারছেন, একসময় প্রচুর শুয়োর ছিল বলেই এই নাম। খিদিরপুরের কাছে এককালে বিচালি ঘাটে শুয়োরের কান্নায় কান পাতা দায় হতো। তেমনি বরাহনগর। স্টেশন মাস্টার নাম্নী এক বিলিতি পর্যটক এখানকার শুয়োরের কসাইখানা আর শুয়োরের মাংস জারণ করার কারখানা দেখেছিলেন। সেই থেকেই নাম হয় বরাহনগর বা বরানগর। তবে বরাহনগরের বরাহ কি সত্যি শুয়োরের থেকে এসেছে, নাকি আছে অন্যরকম গল্প? ইউরোপীয়দের এককালের লেখা থেকে পাওয়া যায় কলকাতার সন্নিকটে একসময় ময়ূরের দেখা মিলত, কিন্তু একটা সময় পরে তা নিশ্চিহ্ন হলো। যদি এই গুজবকে সত্যি বলে ধরে আমরা একটা খোঁজার চেষ্টা করি, তাহলে তার ক্ষীণ প্রমাণ মেলে এই বরাহনগরে। বহা শব্দের অর্থ ময়ূরের পেখম। এককালে ময়ূরের পেখমের ব্যবসা ছিল এই স্থানে। ঘর সাজানোর সরঞ্জাম, পুজোর ঢাকের সজ্জা হিসেবে আর মাছ ধরার ফাতনা বানাতে ময়ূরের পালক লাগে। তাই চোরা শিকারীরা ময়ূর মারার কারবার খুলেছিল সেখানে। তাহলে বুঝতে পারছেন তো আমাদের জাতীয় পাখি সর্পহিংসক ময়ূর কিভাবে কলকাতার বুক থেকে নিশ্চিহ্ন হয়। 300-400 বছর আগে থেকেই বরানগরে ময়ূর আর ময়ূর পুচ্ছের বাজার ছিল। কে বলতে পারে এখানকার ময়রাডাঙ্গা আগে হয়তো ছিল ময়ূরডাঙ্গা। বরানগরের চিড়িয়া মোড়ও ময়ূরের স্মৃতি বয়ে চলেছে। আবার বরানগরের পাশেই সিঁথির মোড় যে আসলে ছিল শিখির মোড়, তা একটু ভাবলেই বোঝা যায়। বরানগরের ময়ূরের ব্যবসা পরে হাতিবাগান আর ক্যানিং স্ট্রিটের কাছে সরে যায়। তবে একটা সময় অবধি যে ফাতনা কারবারিরা বরানগর থেকেই ময়ূরের পালক কিনতেন, তার প্রমাণ এখনো বিভিন্ন মানুষের স্মৃতিতেই ভাস্বর। বাগমারি, বাগজোলা, বাগবাজার এই জায়গাগুলো বগ বা পাখপাখালির নামে পরিচিত। কলিকাতার কিরাতরা তীর ধনুকের সাহায্যে কত শত পাখির ভবলীলা সাঙ্গ করেছিল তার ইয়ত্তা নেই। আবার ছিল ভাল্লুক বস্তি। এখানে ভল্ল তথা বর্ষার ব্যবসা ছিল। উল্টো দিকে আবার নাম থেকেই আন্দাজ করা যায় বর্ষা নির্মাতা কামারের পাশাপাশি ভাল্লুক নাচিয়ে বেদেরাও হয়তো ছিল এই স্থানে। তবে সেই ভাল্লুক বস্তি এখন আর নেই। কলকাতায় এখন আর 200 বছর আগের শোভাবাজার কিংবা সুতানুটি বাজারের মতো শিকারের মাংসও বিক্রি হয় না। হাতিবাগানের পাখির বাজার এখন অন্যত্র সরে গেছে, অথচ একসময় পাখির কিচিরমিচির শেষ হতেই চাইতো না। ডব্লিউ সিম্পসনের আঁকা 150-200 বছর আগেকার কলকাতার প্রতিটা সিনসিনারির আকাশে পাখিদের আনাগোনা ছিল। এখনও বাদুড়বাগান সহ উত্তর কলকাতার জায়গাগুলোর নামে পাখপাখালির চিহ্ন রয়েছে। বাগবাজার, বাগজলা, বাগমারি অঞ্চলগুলি হাতিবাগানের কাছাকাছি বলা যায়। বাগ শব্দটি বগ তথা বকের অপভ্রংশ, কিন্তু বক বলতে এখানে শুধু লম্বা ঠোঁটের দুধ সাদা বিশেষ প্রজাতির একটি পাখি নয়, বরং সমগ্র পক্ষী সমাজের প্রতীক যেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আকাশে উড়িছে বক পাখি। আবার খনার বচনে আছে, যদি বর্ষে মুষলধারে মধ্য সমুদ্রে বগা চরে। অর্থাৎ পাখির বাজার শুধু হাতিবাগানেই ছিল না, বাগবাজার অঞ্চলেও ছিল। বগবাজার থেকেই হয়তো আজকের বাগবাজার। আবার বাক শব্দের মানে পাখির কুজন বা পক্ষীরব। সুতরাং বাগবাজার শব্দের অর্থ হলো পাখির কোলাহলে মুখরিত বাজার। বাক্কাজার অপভ্রংশ হয়েও বাগবাজার হতে পারে।
অর্থাৎ দুই ক্ষেত্রেই পাখির চিহ্ন ধরা পড়ে যাচ্ছে। এছাড়াও সিঙ্গুরের কাছে নালিকুলে বগজলা, বাগমারি নামকরণের উৎস এই বগ বা পাখি। অন্যদিকে শ্যামবাজার, শ্যামপুকুর। অভিধান মতে শ্যাম শব্দের দুটো অর্থ, এক কোকিলের ভালো নাম, আর দুই নুন। পুরনো কলকাতার রাজা জমিদারদের কোকিল পোষার বাতিক ছিল, তবে কি শ্যামবাজারে কোকিল আর নুনের বাজার ছিল? আবার শ্যামা নামে দোয়েল জাতীয় একটি পাখি গ্রাম বাংলায় পরিচিত। তাছাড়া শ্যামখোল দল বেঁধে যখন উড়ে যায় তখন 300 বছর আগেকার উত্তর কলকাতার শ্যামপুকুরের কথা মনে পড়ে। অন্যদিকে হুতম প্যাঁচার নকশায় পক্ষীর দল বলে যে নব্যবাবুদের আঁকড়ার কথা পড়া যায়, সেখানেও পাখির উপস্থিতি। সেই বিচিত্র আড্ডায় এক একটি সভ্য এক একটি পাখির রূপ ধারণ করত, ডাকত সেই পাখির স্বরেই। সংসেজে পাখি হওয়া বা পাখির স্বর নকল করার মধ্যে কলকাতার তখনকার সমাজে পাখির গুরুত্বের ইঙ্গিত। কলকাতার পক্ষী সমাজ নিয়েও আমরা করেছি একটি পর্ব, শুনতে হলে উপরের ডান দিকের আই বাটনে ক্লিক করুন। পুরনো কলকাতার হাঁসপুকুরিয়া, পাতিপুকুর, ঝামাপুকুর যথাক্রমে হাঁস, পাতিহাঁস আর শ্যামখোলের অপভ্রংশ। শ্যামখোলেরই অন্য নাম শ্যামা। শ্যামাপুকুর থেকেই কি তাহলে অপভ্রংশ হয়ে ঝামাপুকুর? গঙ্গার ওপারে শালিখায়, এখন যা শালকিয়া, সেখানে শালিক পাখির কর্ণভেদী কিচিরমিচির। কলকাতার চিড়িয়ামোড়েও হয়তো ছিল পাখিদের কলতান। কলকাতায় আলিপুর চিড়িয়াখানার আগে দুটি চিড়িয়াখানা ছিল, চোরবাগানে মল্লিকদের চিড়িয়াখানা আর মেটিয়াবুরুজে অযোধ্যার অপসৃত নবাব ওয়াজেদ আলী শাহের ব্যক্তিগত চিড়িয়াখানা। সে দুটোই প্রচুর পাখি ছিল। তাহলে আন্দাজ করতে পারছেন তো চিড়িয়াখানা শব্দটার উৎস? অন্যদিকে লালবাজারের ইতিহাস ঘাঁটলে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ মজুমদার বংশের গৃহদেবতা শ্যামরায়ের পুজোয় দোলযাত্রার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। হোলির রং আর আবিরে নাকি লাল দিঘির জল, লালবাজার, রাধাবাজারের পথঘাট সব লাল হয়ে উঠত। আপাত দৃষ্টিতে সেইটাই নাকি নামকরণের কারণ, কিন্তু আদতে কি তাই? আমরা যদি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু একটা নতুন ধারণা পাওয়া সম্ভব। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় বঙ্গকোষ বলে লাল শব্দটির অর্থ কৃষিযোগ্য ভূমি। লালের বিপরীতে খিল বলে যে শব্দটি আছে তার মানে পতিত বা অনাবাদী জমি। জব চার্নক কলকাতায় পদার্পণ করার সময় কলকাতা সুতানুটি গোবিন্দপুরে ছোটখাটো হাট থাকলেও বাজার ছিল না। পরে তৈরি হয় কলিকাতা, যা এখন বড় বাজার, সন্তোষ বাজার আর মন্ডি বাজার। 1711 খ্রিস্টাব্দে প্রথম কোম্পানি সেরেস্তার খাতাপত্রে লালবাজারের উল্লেখ থেকে আন্দাজ করা যায় জায়গাটা প্রায় 300 বছরের পুরনো। লালদিঘি আরও বেশি। জাহাঙ্গীরের আমলে পুকুরটি খোঁড়া হয়। পাশেই ছিল কলিকাতা, বোরো আর পাইকান পরগনার জমিদার মজুমদারদের কাছারি বাড়ি। ইংরেজরা 1909 খ্রিস্টাব্দে মজা দিঘিটি আবার কাটিয়ে পাঁক পরিষ্কার করে পানীয় হিসেবে ব্যবহার করতে লাগে এর জল। ফল সবজির বাগানও করা হয়। কমলা লেবু চাষের উল্লেখ আছে কোম্পানি সেরেস্তার কাগজে। ক্রমশ ইভিনিং ওয়াকের জায়গা হিসেবে নাম করে লাল দিঘির চত্বর। অর্থাৎ সেচের জন্য কাটানো মুঘল আমলের লাল দিঘি ইংরেজদের জমিতে জলের যোগান দিতে লাগল। সেই কৃষিযোগ্য জমির কথা স্মরণে রেখেই কি তাহলে লালবাজার নাম হলো? আপনাদের কি মত অবশ্যই জানাবেন কমেন্টে। কথায় আছে মরা হাতির দর লাখ টাকা, কিন্তু মরা বাঘের দর কত তার হিসেব নিয়ে কোনো লোককথা না থাকলেও আন্তর্জাতিক চোরা বাজারে বাঘের বর্তমান দাম প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি, আর তখন ছিল 800 সিক্কা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে 275টি নয়, মাত্র 75টা বাঘ জলজ্যান্ত ঘুরে ফিরে বেড়াচ্ছে সুন্দরবনের গহন অরণ্যে। হরিসাধন মুখোপাধ্যায়ের কলিকাতা সেকালের ও একালের বইটাতে
ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতায় বাঘ বিক্রির খবর আছে। যেমন একটি বিজ্ঞাপন জানাচ্ছে, একটি সুন্দরবনের বাঘ ও একটি বাঘিনী বিক্রয়ার্থ প্রস্তুত আছে। স্বভাব উগ্র প্রকৃতির নহে, অনেকটা পোষ মানা, ইউরোপেও জাহাজে করিয়া পাঠাইবার উপযুক্ত, 800 সিক্কা টাকার কমে বিক্রয় হইবে না। বাঘ দুটি বেশ মোটাসোটা এবং তাহাদের খাদ্যের জন্য প্রতিদিন মাত্র 2 আনা পয়সা খরচ হয়। 17 নভেম্বর 1785। আবার 1777 খ্রিস্টাব্দের 14 নভেম্বর একটি বিজ্ঞাপন হইতে প্রকাশ, 203 নম্বর লালবাজার মিস্টার স্মিথের দোকানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বা সুন্দরবনের বৃহৎ বাঘ বিক্রয়ার্থে আনানো হইয়াছে। এতদ্ব্যতীত 4 মাস বয়সের 2টি বাঘের ছানা ও একটি চিতা বাঘ বিক্রয় করা হইবে। গ্রাহকগণ স্বচক্ষে দেখিয়া বাঘের মূল্যাদি স্থির করুন। বাঘ দেখার জন্য ইহার রক্ষককে 8 আনা বকশিস দিতে হয়। অন্যদিকে আবার বাগবাজারে নাকি বাঘের বাজার ছিল না, বাগিচা বা বাগান থেকেই নামকরণ। পলাশীর যুদ্ধের আগে পেরেন্টস গার্ডেন নামে একটি সুন্দর বাগান ছিল, তাই নাম বাগবাজার। তবে হাতিবাগানের পক্ষী বাজার কিন্তু বাগবাজারের বাঘের দিকেই ইশারা করে। পাখির আগে আগেই পশুর নাম আসে কিনা? তাছাড়া বাগবাজার গঙ্গার ঘাট তখন ছিল রঘুমিত্রর ঘাট। সুন্দরবন থেকে টাটকা বাঘ বজরা করে এই ঘাটে এসে ভিড়ত কিনা তাই বা কে জানে। লালবাজারে বাঘ থাকলে বাগবাজারে কেন থাকবে না বলুন দেখি? কি মনে হচ্ছে? কমেন্ট করে জানান চটপট। তাহলে কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনীস্কোপ, লিংক থাকলেও ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, ভূত, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনীস্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে। তবে সেই গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল, লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক। কে সেটা রহস্যই থাকুক। জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। আজকের পর্ব পাঠে ছিলাম আমি সৌম্য, স্ক্রিপ্ট রাকা, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।